Press the bell icon on the YouTube app and never miss a আমি বিশ্ব, আমার সৌভাগ্য, আমার গর্ব। আমি পৃথিবীর সবথেকে প্রাচীন এবং ঐতিহ্যশালী চন্দ্র বংশের প্রতিনিধি। এ ছিল এমন এক রাজবংশ যেখানে জ্যেষ্ঠ পুত্র হলেই সিংহাসন লাভ করা যেত না। রাজা হওয়ার জন্য প্রয়োজন হতো যোগ্যতার। বীরত্বই সেখানে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি ছিল না। প্রজাদের প্রতি কর্তব্য নিষ্ঠার মতো গুণাবলীও বিবেচিত হতো। প্রজা ধর্মের শাসনই ছিল দেশ চালনার শ্রেষ্ঠ পথ। আর তাই আমি গর্বিত। কিন্তু হায়, এ হেন রাজকুলেও জন্ম নেয় দুর্যোধনের মতো চরিত্র। ছেলেবেলা থেকেই সে বোঝে হিংসা ও সততা হলো রাজকৌশল, ষড়যন্ত্র এবং ক্রূরতা হলো ক্ষত্রিয় ধর্ম। এ হেন দুর্যোধন বড় হয়ে উঠেছিল আমারই চোখের সামনে। সেদিন আমি বুঝেছিলাম কি ঝড়ের গতিতে এসে এগিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে। তাই চেষ্টা করেছিলাম তাকে আটকাতে, চন্দ্রবংশের গৌরবময় পরম্পরার শিক্ষা দিতে। কি ভাবছো ভাগ্নে দুর্যোধন? এভাবেই কি দিন কাটবে ভাগ্নে? মামা, ইন্দ্রপ্রস্থে হওয়া আমার অপমান আমি যে কিছুতেই ভুলতে পারছি না। বলতে কি আমিও পারছি ভাগ্নে। ধৈর্য ধরো, উপায় একটা আসবেই সামনে। আর কবে আসবে সেই উপায় মামা? সেই বাল্যকাল থেকে তো ধৈর্যই ধরে আসছি। আপনার পরিকল্পনা একে একে সব ব্যর্থ হয়েছে। সেই বনভোজনে ভীমকে বিষ প্রয়োগ, পাণ্ডবদের চতুর্গৃহে পাঠানো, দ্রৌপদী লাভ, ইন্দ্রপ্রস্থ, এমনকি সুভদ্রার মাধ্যমে যদু বংশের সাথে মিত্রতার চেষ্টা, একে একে তো সব হাতছাড়া হলো মামা। ভুলে যেও না ভাগ্নে, হস্তিনাপুরের সিংহাসনে এখনো শোভা পাচ্ছেন তোমার পিতা ধৃতরাষ্ট্র। আমার পাশার মক্ষম চাল আমি এখনো চালিনি ভাগ্নে। একটা একটা করে ঘুঁটি সাজাচ্ছি। এবার হবে আরো বড় ষড়যন্ত্র, আরো তীব্র ষড়যন্ত্র। ষড়যন্ত্র? আরো কঠিন ষড়যন্ত্র করছে শকুনি। এক ভাই অপর ভাইকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। এর চেয়েও ভয়ানক ষড়যন্ত্র কি হতে পারে বিদুর? হে জ্যেষ্ঠতা, তো আপনি অভিজ্ঞ, আপনার বিচক্ষণতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনি বলুন, এমনটাই তো হওয়ার ছিল। হ্যাঁ বিদুর, তুমি ঠিকই বলছো। দুর্যোধনের মতো পুত্রদম্ভ, অহংকারে অন্ধ, পাণ্ডবদের সাফল্যের আনন্দকে উদযাপন করে আমি তো দুর্যোধনের ঈর্ষার আগুনে ঘি ঢালতে যাচ্ছিলাম। এত বড় বিষয় কি করে আমার চোখ এড়িয়ে গেল? হ্যাঁ জ্যেষ্ঠতা, তো এখন প্রয়োজন দুর্যোধনের ঈর্ষাকে নিয়ন্ত্রণ করা। কিন্তু মামা শকুনি থাকতে সে আর সম্ভব নয়। আমি নিশ্চিত মামা শকুনির সাথে মিলে জ্যেষ্ঠ কৌরব দুর্যোধন এবার যে পরিকল্পনা করবে তা হবে মারাত্মক। ওই কূট শকুনি নতুন কোনো পাশার দান দেওয়ার আগেই আপনি কিছু করুন মহামহিম। যথার্থ। আমি এক্ষুনি দুর্যোধনের সঙ্গে কথা বলতে চাই। আমিও চাই আপনার সাথেই সরাসরি কথা হোক দুর্যোধনের। দুর্যোধনের ডাক পড়েছে ভীষ্ম পিতামহের ঘরে। সেটা তো আমিও বুঝতে পারছি না মামা। বিলম্ব নয় ভাগ্নে, বিলম্ব নয়, এখনই যাও সেই রক্ষকের ঘরে। প্রণাম পিতামহ। এসো দুর্যোধন, এসো। আমি তো তোমার অপেক্ষাতেই আছি। পিতামহ ভীষ্ম জ্যেষ্ঠ কৌরবের অপেক্ষায়? নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছি না। বসো আগে। ইন্দ্রপ্রস্থ থেকে ফিরে এসে তোমার সাথে কটা কথা বলা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। জানি পিতামহ, জানি। পাণ্ডবদের আধিপত্যের জয়গান গাইবেন তো, আর সেই কারণে আমাকে ডেকে পাঠিয়েছেন। ভুল, সম্পূর্ণ ভুল। এই ভুল ধারণাই তোমাকে বিপথে নিয়ে চলেছে দুর্যোধন।
প্রতি মুহূর্তে যে রাগ, হিংসা, বিদ্বেষ একসাথে দলা পাকিয়ে তোমার শ্বাস রোধ করে চলেছে, সেটা আমি বুঝতে পারছি দুর্যোধন। বাহ, তাই নাকি পিতামহ? আপনি আমার কথা ভাবেন? আমার প্রিয় ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র তুমি, তোমার কথা ভাববো না? এও কি হয়? তাই তো এই কষ্ট থেকে বেরিয়ে আসার উপায় জানাতেই তোমাকে ডেকে এনেছি। উপায় বলবেন আপনি? আপনি আমার আজীবন ক্রোধের কারণ যিনি, স্বয়ং তিনি বলবেন আমার মস্তক শীতল হবার উপায়? কুমার দুর্যোধন, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তা মনে আছে তো? মনে আছে খুল্লতাত বিদুর মহাশয়। মনে আছে কিভাবে পিতামহ পাণ্ডব আর কৌরবদের মধ্যে ভেদাভেদ করে এসেছেন প্রথম থেকে। মনে আছে কিভাবে আমার পিতা ধৃতরাষ্ট্রকেও বঞ্চিত করে ছোট ভাই পাণ্ডুকে রাজ সিংহাসনে বসিয়েছিলেন। সব মনে আছে পিতামহ, আমার সব মনে আছে। ভুলে যেও না কুমার, মহামহিম গঙ্গাপুত্র ভীষ্ম এই হস্তিনাপুরের অভিভাবক। হস্তিনাপুরের নয়, বলুন পাণ্ডবদের অভিভাবক। তোমার মনের এই রাগ, ঘৃণা, হিংসা তোমার চোখের দৃষ্টিকে ঝাপসা করে দিয়েছে দুর্যোধন। আমার কাছে ধৃতরাষ্ট্র আর পাণ্ডু দুই সমান। হ্যাঁ পিতামহ, কেমন সমান তা আমি আমার ঝাপসা চোখেও স্পষ্ট দেখতে পাই। আর তাই আপনি আমার পিতা ধৃতরাষ্ট্র বয়সে বড় হওয়া সত্ত্বেও ছোট ভাই পাণ্ডুকে রাজা করলেন। ভুলে যেও না জ্যেষ্ঠ কৌরব, আমি ভীষ্ম। আমি আমার পিতা মহারাজ শান্তনুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে এই হস্তিনাপুরের কোনো ক্ষতি হতে দেব না। যেটা সঠিক সেটাই করব। তোমার পিতা জন্মান্ধ, এই শারীরিক অক্ষমতা নিয়ে এই সুবিশাল হস্তিনাপুর শাসন করা কঠিন। তাই ছোট ভাই হওয়া সত্ত্বেও পাণ্ডুকে সিংহাসনে বসিয়েছিলাম। দুই ভাইকে আপনি সমান চোখে দেখেন, সেই তাই বড় ভাইকে সরিয়ে ছোট ভাইকে সিংহাসনে বসানোর সময় একবারও আপনার মনে হয়নি বড় ভাইয়ের মনের অবস্থা কি হতে পারে? না প্রিয় দুর্যোধন, ওই হস্তিনাপুরের অভিভাবক হিসাবে আমার ওই কঠিন সিদ্ধান্তের জন্য সত্যিই কোনো অনুতাপ হয়নি। আমাদের এই পবিত্র পুরুবংশের পরম্পরায় এমন ঘটনা বহুবার ঘটেছে। এ আমাদের বংশের রীতি। যে রাজা পুরুর নাম থেকে হয়েছে আমাদের এই পুরু বংশ, সেই রাজা পুরুর নিজের জীবনেই ঘটেছে এমন ঘটনা। 5 ভাইয়ের মধ্যে নিজে সবচেয়ে ছোট হয়েও সিংহাসন লাভ করেছিলেন তিনি। তখন আমাদের এই হস্তিনাপুর রাজ্যও ছিল না। প্রতিষ্ঠান নামক এক প্রদেশের রাজা ছিলেন যজাতি। রাজা যজাতি বিবাহ করেছিলেন দানব গুরু শুক্রাচার্যের কন্যা দেবযানীকে। দেবযানীর গর্ভে 2টি পুত্র সন্তান জন্ম হয়। কিন্তু এরপরেই রানী দেবযানী জানতে পারলেন রাজা যজাতি আরো 3টি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আর ওই 3 সন্তানের মা রানীর অন্যতম দাসী শর্মিষ্ঠা। এরপর দেবযানী ক্ষোভে দুঃখে সোজা চলে গেলেন ওর পিতা শুক্রাচার্যের কাছে। পিতা, আমার স্বামী রাজা যজাতি আমার সাথে মিথ্যে আচরণ করেছেন। আমার সব ভরসা চলে গেছে পিতা। আমাকে খুলে বল মা, কি হয়েছে? আমার দাসী শর্মিষ্ঠা 3টি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। তাদের পিতা আর কেউ নয়, তিনি হলেন আমারই স্বামী রাজা যজাতি। এত বড় সাহস যজাতির, শুক্রাচার্যের কথা অমান্য করে? আমি যজাতিকে অভিশাপ দিলাম, ওর রূপ যৌবন সব চলে যাবে। নানা রকম রোগ আর বুড়ো বয়স ওকে চেপে ধরবে। বাকি জীবন অসুস্থ বুড়ো হয়ে দিন কাটাবে। কি মহারাজ, এটা কি হচ্ছে? সর্বনাশ! মহারাজ এমন বৃদ্ধ হয়ে গেলেন কি করে?
এ নিশ্চয়ই গুরুদেবের অভিশাপ। আমার কর্মফলের শাস্তি এটা, কর্মফলের শাস্তি। যদি কোনো যুবক নিজের ইচ্ছেতে এসে যজাতির বুড়ো বয়স আর রোগ নিজের শরীরে নিয়ে নেয়, শুধুমাত্র তাহলেই যজাতি নিজের বয়স আর চেহারা ফিরে পাবে, নচেত নয়। রানী দেবযানী হয়তো ঠিকই ভেবেছিলেন রাজা যজাতির জরা বার্ধক্য গ্রহণ করতে কেউই রাজি হলো না। এমনকি দেবযানীর 2 পুত্র ও শর্মিষ্ঠার প্রথম 2 পুত্র কেউই না। অবশেষে পিতার এই কষ্ট দেখে এগিয়ে এলেন দাসী শর্মিষ্ঠার 3য় সন্তান পুরু। শুক্রাচার্যের কথা মতো সেই পুরু নিজের ইচ্ছায় রাজার সব রোগ, শোক, জরা, ব্যাধি নিজের শরীরে নিল। রাজা যজাতি ফিরে পেলেন তার আগের রূপ আর যৌবন। আবার তিনি বসলেন রাজ সিংহাসনে। কিন্তু কিছুদিন যেতেই মহারাজকে আজকাল বড় গম্ভীর মনে হয়, কি হয়েছে? পুত্রের যৌবনে যুবক হয়ে রাজ্য চালাতে হচ্ছে। এ কেমন জীবন দেবযানী? পিতাই পুত্রকে বড় হতে সাহায্য করে, অনেক দিন হলো। আর এসব ভালো লাগে না। পুরুকে তার জীবন ফিরিয়ে দিয়ে আমি বনে গিয়ে সাধনা করতে চাই। তোমার কি মত দেবযানী? পুরুর জীবন ফিরে পাওয়াই উচিত মহারাজ। আর এইভাবেই রাজা যজাতি তার 5 জন পুত্রের মধ্যে থেকে সবচেয়ে কনিষ্ঠ পুত্রকেই রাজা করলেন। কারণ দেবযানীর 2 জন আর শর্মিষ্ঠার 3 জন পুত্রের মধ্যে পুরুই ছিল রাজা হওয়ার জন্য যোগ্যতম। পিতামহ, আমার পিতা ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, কিন্তু আমি তো অন্ধ ছিলাম না। আমি তো দুর্বল ছিলাম না। গদা যুদ্ধে শুধুই পারদর্শী নই, আমি সেরা। তাহলে কেন আমি হলাম না যুবরাজ? সেই তো হলাম আমি আপনার বঞ্চনার শিকার। ভুলে যেও না দুর্যোধন, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের মুখ থেকে বের হওয়া কথা ভুলে যেও না। স্বয়ং ব্যাসদেব তোমার জন্মের পর বলেছিলেন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির হলো এই বংশের জ্যেষ্ঠ পুত্র। বাহ! আর তাই আমাকে হারাতে হবে আমার জ্যেষ্ঠ হবার সব দাবি, সব অধিকার। কিন্তু আমি যদি বলি আমি জ্যেষ্ঠ, আমি ওই যুধিষ্ঠির নয়। কি বলছো কুমার? আমরা সবাই জানি কে কার আগে জন্ম নিয়েছে। কিন্তু আমার মায়ের জীবনে আমি তো সবার আগে এসেছি, ওই যুধিষ্ঠিরেরও আগে। দুর্যোধন! ওকে বলতে দাও বিদুর। বলো কুমার। আপনারা কি ভুলে গেছেন আপনাদের বংশের জ্যেষ্ঠ রাজবধূ গান্ধারীর গর্ভধারণ কাহিনী? 2 বৎসর ব্যাপী গর্ভধারণ করেছিলেন যিনি। আপনারাই বলুন, ওই যুধিষ্ঠিরের আগে তো আমি এসেছিলাম আমার মায়ের গর্ভে। আমি তবে কেন আমি কখনোই জ্যেষ্ঠের সুখ লাভ করব না? কেন? তোমার জন্মের পর তোমার ক্রন্দন ধ্বনি ছিল গর্ধবের মতো, আর সেই শব্দে চারিদিক এমন ভাবে লণ্ডভণ্ড হয়ে গেছিল, যা থেকে স্পষ্ট ছিল যে এক নতুন হিংসা, বিদ্বেষ আর ক্রোধের জন্য। জন্ম মুহূর্তে আমার কান্নার শব্দ গর্ধবের মতো হওয়ায় তা নিশ্চয়ই আমার সিংহাসন লাভের পথে বাধা হতে পারে না। অবশ্যই হতে পারে কুমার। পিতামহ! হ্যাঁ কুমার, যে শিশুর জন্ম সমগ্র বংশকে কলুষিত করতে পারে, সংসার জীবনকে ছিন্ন ভিন্ন করতে পারে, রাজকার্যে বাধা প্রদান করতে পারে, সর্বোপরি প্রজাদের অমঙ্গল আনতে পারে, আমাদের ভরত বংশের পরম্পরা সেই শিশুকে কখনোই গ্রহণ করে না দুর্যোধন। না! হ্যাঁ দুর্যোধন, আমরা রাজা ভরতের উত্তরসূরি। সেই রাজা ভরত নিজের জীবন দিয়ে কথা প্রমাণ করেছিলেন দুর্যোধন। আমি নিশ্চিত তুমি এখন সেসব কথা শুনতে মোটেই আগ্রহী হবে না। বলুন পিতামহ, বলুন। আমি জানতে চাই কেন আমি রাজা হতে পারবো না। আমি জানতে চাই এমন নজিরবিহীন ঘটনা আমার সাথে কেন ঘটানো হলো। রাজ চক্রবর্তী রাজা ভরত, চারিদিকে তার নাম যশ,
প্রজাবৎসল রাজা সকল প্রজাদের চোখের মণি, কিন্তু এমন প্রজাবৎসল রাজারও দুশ্চিন্তায় চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। মহারাজের জয় হোক। এসো মন্ত্রী, এসো। মহারাজকে বড় চিন্তিত মনে হচ্ছে। চিন্তা না মন্ত্রী, বলো দুশ্চিন্তা। দুশ্চিন্তা? তা কি এমন ঘটল মহারাজ, যা আমি জ্ঞাত নই, যা আপনার কপালে চিন্তার ভাঁজ তৈরি করেছে? না না না, তুমি জানো না এমন নয় মন্ত্রী, তুমি সবই জানো। আমি আমার বংশধরের কথাই ভাবছি, কার হাতে এই রাজ্যভার তুলে দিলে আমি শান্তি পাব, সে কথাই রাত দিন ভেবে চলেছি। রাজাধিরাজ, আপনি 9 জন সন্তানের গর্বিত পিতা, এই চিন্তা কি আপনাকে মানায়? মন্ত্রী, পিতা ভরত এই রাজ্য চালায় না, এই রাজ্য পরিচালনা করে মহারাজ ভরত। তাই পিতা নয়, মহারাজের দৃষ্টিতেই দেখতে হবে নিজের 9 সন্তানদের। আর সেই দৃষ্টি আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে এই 9 সন্তানের মধ্যে প্রজাবৎসল রাজা সুলভ কোনো গুণই বর্তমান নেই। তারা কেউই রাজা হওয়ার যোগ্য নয়। আর এ কথা তুমিও কি অস্বীকার করতে পারো মন্ত্রী? কিন্তু মহারাজ। না, কোনো কিন্তু নেই এখানে। বিষ বৃক্ষকে বেশি বাড়তে দিতে নেই। কিন্তু মহারাজ, ওই 9 কুমার আপনার নিজের সন্তান। প্রজারাও আমার সন্তান। বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতরকে তো আত্মবলিদান দিতেই হয় মন্ত্রী। প্রজাদের মঙ্গলের জন্য সেই বিষ বৃক্ষকে সমূলে উচ্ছেদ করে এসো মন্ত্রী, এ আমার আদেশ। আপনার শিরোধার্য মহারাজ, তবে মনে একটা প্রশ্ন আছে, অভয় দেন তো। বিলক্ষণ মন্ত্রী, বলো কি জানতে চাও? 9 পুত্র সংহার করলেই কি রাজ্য পরিচালনার উপযুক্ত রাজা আপনি খুঁজে পাবেন মহারাজ? রাজা তাদের নাই বা করলেন, তা বলে একেবারে হত্যা করতে হবে তাদের? ভবিষ্যতের শান্তির পথ সুগম করতে বর্তমানকে তো বলি দিতেই হবে মন্ত্রী। আর রাজ্যের যোগ্য উত্তরসূরি, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমাকে যেতে হবে দূর দূরান্তে। সবের জন্য, প্রজার মঙ্গলের জন্য মহারাজ ভরতের এই সন্তান বিসর্জন কি কম বড় ঘটনা? আমাদের এই পৌরব বংশে মহারাজ ভরতের মতো প্রজানুরঞ্জন রাজা খুব কমই আছেন। তাই আজও রাজা ভরতের নামে এই ভূখণ্ড ভারত বলেই পরিচিত। আর সিংহাসন কে পেল? সেই সিংহাসন রাজা ভরত দেখা পেলেন ব্রাহ্মণ ভরদ্বাজের পুত্র ভূমন্ডু। প্রত্যক্ষ করলেন তার মধ্যে প্রজাবৎসল রাজা হয়ে ওঠার সকল প্রকার গুণ। ব্রাহ্মণ ভরদ্বাজের কাছ থেকে দত্তক নেওয়া সেই সন্তানের ওপরেই অবশেষে ন্যস্ত করলেন সমস্ত রাজ্যভার। রাজপদের যোগ্য গুণ না থাকায় নিজের 9টি সন্তানকে বাঁচিয়ে রাখার প্রয়োজন তিনি অনুভব করেননি। রাজা করেছিলেন ব্রাহ্মণ ঘরের দত্তক সন্তানকে। তুমি নজিরের কথা বলছিলে না? এর থেকে বড় নজির আর কি আছে? যেন তেন প্রকারেণ রাজ্য পাওয়াটাই আমাদের বংশের বড় কথা নয় দুর্যোধন। রাজধর্ম পালনের যোগ্যতা আছে কিনা সেটাই বড় কথা। বাহ বাহ পিতামহ, বাহ! আমাকে ডেকে এনে আমাদের পূর্বপুরুষদের গল্প শুনিয়ে আপনি কি এটাই বলতে চাইছেন ওই পাণ্ডবদের বিজয় পতাকা পথ পথ করে উড়বে আর তুমি নিষ্কর্মার মতো সেই দিকে তাকিয়ে থাকবে কারণ তুমি অযোগ্য, তাই তো? প্রিয় দুর্যোধন, তুমি আমাকে ভুল বুঝছো। তাহলে ঠিকটা কি পিতামহ? ঠিকটা কি? আপনি কি আমাদের যোগ্যতার প্রমাণ নিয়েছিলেন?
নাকি আমাকে আমার যোগ্যতা প্রমাণের সুযোগ দিয়েছিলেন? তার আগেই তো ওই যুধিষ্ঠিরকে যোগ্য মনে করে যুবরাজ ঘোষণা করে দিয়েছিলেন আপনি। ভুলে গেলেন আপনি পিতামহ? দুর্যোধন, তুমি হয়তো ভুলে যাচ্ছ। থাক খল্লতা, তো থাক। আমাকে কিচ্ছু মনে করাতে হবে না। আমার সব মনে আছে, সব মনে থাকবে আমার আজীবন। আমার সাথে যে অবিচার করেছেন, যেভাবে আমাকে বঞ্চনা করেছেন, তার যোগ্য জবাব আপনারা পাবেনই। বিদুর, তুমি ঠিকই বলেছ। আবার হয়তো হস্তিনাপুরের এই রাজবাড়িতে নেমে আসতে চলেছে আরো বড় কোনো দুর্যোগ। সেই দুর্যোগকে হয়তো আটকানো যাবে না, তবে ওই দুর্যোগের হাত থেকে আমাদের রক্ষা করতেই হবে হস্তিনাপুরকে। হ্যাঁ জ্যেষ্ঠতা, তো রক্ষা করতেই হবে রক্ষা। হ্যাঁ, আমি এভাবেই প্রতি মুহূর্তে চেষ্টা করে গেছি ভুল আর অন্যায়ের পথ থেকে দুর্যোধনকে সরিয়ে আনতে। কারণ আমি বেশ বুঝতে পারছিলাম এক রোখা দুর্যোধন যে ধ্বংসের পথ অবলম্বন করেছে, এর থেকে বাঁচানো যাবে না। ব্যর্থ হয়েছিলাম দুর্যোধনকে বোঝাতে যে মামা শকুনির পাশার ঘুঁটি আর কেউ নয়, সে নিজে। তাকে ব্যবহার করেই শকুনি একটু একটু করে এগিয়ে চলেছে তার নিজস্ব লক্ষ্যের দিকে, হস্তিনাপুরের ধ্বংস। না, এই সহজ সত্যটা সেদিন দুর্যোধনকে বোঝাতে পারিনি। হয়তো সেদিন দুর্যোধনের দু চোখ বাঁধা ছিল সময়ের কালো কাপড়ে।